and welcome to our today's lecture. Today we are going to discuss Le Chatelier's principle. This is the picture of Le Chatelier. This is all about the shifting of any components that is responsible for a chemical equilibrium. If such shifting takes place, then the equilibrium tries to minimize the change that is caused by this type of shifting. Then generally, this shifting is accounted by the change in temperature, pressure, and concentration. So, what is Le Chatelier's principle? Let's start with the general introduction. Le Chatelier's principle. In 1884, the French chemist Henri Le Chatelier proposed a general principle which applies to all systems in equilibrium. The principle states that when a system is at equilibrium, a change in any one of the factors upon which the equilibrium depends will cause the equilibrium to shift in a direction such that the effect of the change is diminished. তাহলে এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো যখন একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়ে গেছে তখন যদি যে সমস্ত ফ্যাক্টরের উপরে বা যে সমস্ত নিয়ামকের উপরে এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নির্ভরশীল সেই সমস্ত নিয়ামকের কোনো একটা পরিবর্তন হয়, the factors upon which the equilibrium depends, তাহলে কি হবে? will cause the equilibrium to shift. তাহলে এরকম পরিবর্তনের কারণে ইকুইলিব্রিয়ামের শিফট হবে কোন দিকে? in a direction such that the effect of the change is diminished. এমন দিকে এই ইকুইলিব্রিয়ামের পরিবর্তন ঘটবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। অর্থাৎ যদি কনসেন্ট্রেশনের পরিবর্তন হয় ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায়, তাহলে এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এমন দিকে শিফট করবে যাতে কনসেন্ট্রেশনের যে পরিবর্তন সে পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। যদি প্রেসারের পরিবর্তন হয়, প্রেসার বাড়ে বা কমে, তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এমন দিকে শিফট করবে যাতে এই প্রেসারের পরিবর্তন কমে যায়, অর্থাৎ পরিবর্তনের যে ফলাফল সেটা প্রশমিত হয়। একইভাবে তাপমাত্রা বাড়লে বা কমলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এমন দিকে শিফট করবে যাতে তাপমাত্রার এই পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আচ্ছা, তো মূলত কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের এই ফলাফল প্রশমিত হওয়া কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের শিফট অর্থাৎ তার ফ্যাক্টর যেগুলো যার উপরে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ডিপেন্ড করে সেটা সচরাচর ফ্যাক্টরস আপন হুইচ ডিপেন্ড, এই ফ্যাক্টর সচরাচর তিনটা ফ্যাক্টর হয়: টেম্পারেচার, প্রেসার এবং কনসেন্ট্রেশন। তাই আমরা বলছি দেয়ার আর থ্রি ওয়েজ in which the change can be caused in a chemical equilibrium. একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে পরিবর্তন সেটা তিন ভাবে হতে পারে। নাম্বার 1, চেঞ্জিং দ্য কনসেন্ট্রেশন অফ এ রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্ট। রিঅ্যাক্ট্যান্ট কিংবা প্রোডাক্ট এর যে কোনো একটার কনসেন্ট্রেশন পরিবর্তন করলে। তারপরে নাম্বার 2, চেঞ্জিং দ্য প্রেসার অর ভলিউম অফ দ্য সিস্টেম। যদি এটা গ্যাসিয়াস প্রোডাক্ট তৈরি করে বা রিঅ্যাক্ট্যান্ট থাকে, তাহলে যেই ভলিউমের ভিতরে এই রিঅ্যাকশনটা হচ্ছে সে ভলিউমের পরিবর্তন যদি হয় অথবা প্রেসারে যদি পরিবর্তন হয়, তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে শিফট হতে পারে। এবং নাম্বার 3, চেঞ্জিং দ্য টেম্পারেচার। যদি তাপমাত্রা পরিবর্তন ঘটে তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে শিফট হতে পারে, অর্থাৎ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পয়েন্টের পরিবর্তন ঘটতে পারে। তাহলে আমরা এই তিনটা নিয়ামককে একত্রিত করে কেমিক্যাল লা শাতেলের প্রিন্সিপালকে নতুনভাবে আবার বর্ণনা করতে পারি। এখানে বলা হয়েছিল যে ফ্যাক্টরস, এখন আমরা জানি যে ফ্যাক্টর গুলো কি কি, কাজে ফ্যাক্টর গুলোর নাম উল্লেখ করে আমরা ডেফিনিশন দিতে পারি। তাহলে ডেফিনিশনটি এরকম হবে: if a change in concentration, pressure or temperature is caused to a chemical reaction in equilibrium, the equilibrium will shift to the right or to the left so as to minimize the change. যদি একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের থাকা অবস্থায় কনসেন্ট্রেশন, প্রেসার অথবা টেম্পারেচার পরিবর্তিত হয়, তাহলে ইকুইলিব্রিয়ামটা হয় ডান দিকে অথবা বাম দিকে শিফট করবে
যাতে এই তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার যে পরিবর্তন, সে পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। মিনিমাইজ দ্য চেঞ্জ। ঠিক আছে? তাহলে আমরা ২ ধরনের ডেফিনিশনই দেখলাম। একটা হচ্ছে জেনারেল ডেফিনিশন, আরেকটা দেখলাম হচ্ছে যেই ৩ টা ওয়েতে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এ শিফট হতে পারে তাদেরকে নিয়ে একটা ডেফিনিশন। আচ্ছা। এখন আমরা দেখব যে আসলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়? ইকুইলিব্রিয়াম হচ্ছে যখন ব্যালেন্স থাকবে। যদি এরকম ২ পাশের ২ জন যদি লোক থাকে এবং তাদের ওজন যদি সমান থাকে, তাহলে এটাকে আমরা বলব হচ্ছে ইকুইলিব্রিয়াম। যদি একদিকে ওজন বেশি হয়ে যায়, তাহলে সেটাকে আবার সমান করতে হলে আরেকদিকে আবার অন্য কাউকে আনতে হবে। এখানে যেমন ২ জন বসে আছে, সে ২ জনের ভিতরে কোনো ইকুইলিব্রিয়াম নাই। কারণ একজন ভারী, একজন পাতলা। ফলে একদিকে একটা নিচে নেমে গেছে। একদিকের মাথা নিচে নেমে গেছে। এটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলি না। ইকুইলিব্রিয়াম হচ্ছে এরকম সমান থাকতে হবে। এটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এটাও কেমিক্যাল ইকুইলিব্রিয়াম না। কারণ এখানেও একজনের ওজন অনেক বেশি, একজনের পাতলা। ফলে এটার কোনো ব্যালেন্স নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এপাশে আ টোটাল হচ্ছে ৬ টা মৌল ছিল, এপাশে ২ টা মৌল। ফলে এখানে ইনইকুইলিব্রিয়াম ছিল। তো ইনইকুইলিব্রিয়ামকে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসতে হলে কি কাজ করতে হবে? এখান থেকে ২ টাকে আমরা এপাশে পাঠিয়ে দিলাম। এটা যদি রিঅ্যাকট্যান্ট হয় তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট। রিঅ্যাকট্যান্টের ২ মৌল রিঅ্যাকশন করে A আর B তৈরি করল। ফলে এটা ইনইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়ামে আচ্ছা, তাহলে আমরা ১ম এ দেখি the effect of a change in concentration অর্থাৎ একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থাকা অবস্থায় একটা রিঅ্যাকশনের কনসেনট্রেশন এর পরিবর্তন ঘটলে কি ধরনের তাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টের কিরকম পরিবর্তন হয় এবং লাসাতেলির প্রিন্সিপাল অনুসারে সেই ইকুয়েশনটা কোন দিকে শিফট করে? রাইট এ নাকি লেফট এ? সেটা আমরা একটু দেখব। আমরা এখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন দেখতে পাচ্ছি যেখানে A এবং B মিলে C উৎপন্ন করছে। তো যদি A আর B মিলে C উৎপন্ন করছে এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। কারণ এখানে আমরা ইকুইলিব্রিয়াম সাইন দেখতে পাচ্ছি। সুতরাং এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন এ বিদ্যমান আছে। এখন যদি বেশি করে A এড করা হয় এখানে, এর পরিমাণ বেড়ে গেল। এর পরিমাণ যদি বেড়ে যায় তাহলে যত বেশি এর পরিমাণ বাড়বে A প্লাস A এর পরিমাণ অনেক বেড়ে গেল। ফলে বাম দিকে যেই ভারসাম্য ছিল, সে ভারসাম্য থাকবে না। বাম দিকে এর কনসেনট্রেশন বেড়ে গেছে। এর কনসেনট্রেশন বেড়ে গেলে এটা বাম দিকে ঝুঁকে যাবে। অর্থাৎ এর আগে আমরা যেমন দেখছিলাম যে এটা হচ্ছে বাম দিকে ঝুঁকে যাবে। তখন এই ইকুইলিব্রিয়াম আর এদিকে থাকবে না। ইকুইলিব্রিয়াম তখন এরকম বাঁকা হয়ে যাবে। যদি আমরা সেই বেঞ্চের কথা চিন্তা করি তাহলে এটা বাঁকা হয়ে যাবে। তার মানে যেই সরাসরি সোজাসুজি না থেকে এটা তখন এই যে এরকম একটু বাঁকা হয়ে যাবে। কারণ ওই দিকের কনসেনট্রেশন বেড়ে গেছে। তো এই কনসেনট্রেশন বেড়ে যাওয়ার কারণে যদি এর এই পাশে ভারী হয়ে যায়, এই পাশে পাতলা হয়ে যায় তাহলে উপায় কি? উপায় হলো যে কিছু মৌলকে ডান দিকে শিফট করা। তো ডান দিকে শিফট করতে হলে কি করতে হবে? আমাদেরকে বেশি C উৎপন্ন করতে হবে। C এর পরিমাণ তখন বেশি উৎপন্ন করতে হবে। যদি C এর পরিমাণ বেড়ে যায় তখন এর পরিমাণ কমবে। কারণ এর কনসেনট্রেশন বেড়ে গেছিল। এর পরিমাণ কমে গেলে তখন আমাদের এই যে ইকুইলিব্রিয়াম যেটা ছিল ইমব্যালেন্সড সেটা আবার ব্যালেন্স হয়ে যাবে। বেশি সি উৎপন্ন করলে তখন আবার এটা ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা। তো তাহলে আমরা দেখলাম যদি এখানে A এড করা হয় তাহলে এটার ইমব্যালেন্স হবে। অর্থাৎ কনসেনট্রেশন অফ A বেড়ে গেলে তখন ইকুইলিব্রিয়াম এর যেই পরিবর্তন হবে সেই পরিবর্তনের ফলাফল যেটা সেটা প্রশমিত করার জন্য অর্থাৎ কনসেনট্রেশন চেঞ্জ এর যে ইফেক্ট সেটাকে মিনিমাইজ করার জন্য বেশি প্রোডাক্ট তৈরি হবে। একইভাবে যদি B এড করা হতো, বেশি B এড করলে কি হবে? অ্যাডিশন অফ A এড করলে যেরকম ডান দিকে শিফট করবে, একইভাবে যদি B এড করা হয় তাহলেও কিন্তু এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা ডান দিকে শিফট করবে। কারণ B এর কনসেনট্রেশন বেড়ে গেলে সেটাকে কমাইতে হলে একমাত্র উপায় হলো বেশি C উৎপন্ন করা। আচ্ছা, এরপরে যদি এরকম হয় যে এখান থেকে A, এখান থেকে আ C যদি এড করা হয়, C এড করলে কি হবে? C এড করলে তখন এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা ডান দিক থেকে বাম দিকে শিফট করবে। কারণ C এড করলে C এর কনসেনট্রেশন কমাইতে হবে। কারণ C এড করলে এটা ডান দিকে ঝুঁকে যাবে। ফলে ডান দিকে কনসেনট্রেশন বেড়ে যাবে, পরিমাণ বেড়ে যাবে। এটাকে কমাইতে হলে একটাই উপায় সেটা হলো যে এটা থেকে বেশি A আর B উৎপন্ন করা। ফলে ইকুইলিব্রিয়ামটা তখন বাম দিকে শিফট করবে। আচ্ছা, আরো পরিবর্তন হইতে পারে।
যেমন এখান থেকে যদি এ তুলে নেওয়া হয়, এ তুলে নেওয়া হলো। এ তুলে নিলে কি হবে? এর পরিমাণ কমে যাবে। এর পরিমাণ কমে গেলে তখন ইকুইলিব্রিয়াম থাকবে না, ইনইকুইলিব্রিয়াম হয়ে যাবে। তো এর পরিমাণটা ঠিক রাখার জন্য সি কে বেশি, বেশি ভাঙতে হবে। সি যদি বেশি, বেশি ভাঙে তখন ইকুইলিব্রিয়ামটা বাম দিকে শিফট করবে। একইভাবে যদি বির পরিমাণ কমানো হয়, তখনও বেশি, বেশি বি উৎপন্ন করা লাগবে। যাতে বির পরিমাণ ঠিক থাকে। তখনও সি ভাঙবে এবং বি উৎপন্ন করবে। ফলে ইকুইলিব্রিয়ামটা বাম দিকে শিফট করবে। যদি সি তুলে নেওয়া হয়, সি তুলে নিলে তখন কি হবে? সি এর কনসেনট্রেশন কমে যাবে। সি এর কনসেনট্রেশন কমে গেলে তখন সি এর এই কনসেনট্রেশনকে ঠিক রাখার জন্য তখন বেশি, বেশি করে এ আর বি রিঅ্যাকশন করবে এবং বেশি, বেশি সি উৎপন্ন করবে। বেশি, বেশি সি উৎপন্ন করলে ইকুইলিব্রিয়ামটা তখন বাম দিক থেকে ডান দিকে শিফট করবে। তো এরকম কিছু ঘটনা ঘটতে পারে। তো আমরা এটার একটু লিখিত রূপ দেখি। আমরা তাহলে মোটামুটি সবকিছুই আলোচনা করলাম। এখানে যেটা বলা হচ্ছে যে we can reset the Lasati's principle for the special case of concentration change. তাহলে লাসিথিলের প্রিন্সিপালটাকে কনসেন্ট্রেশন চেঞ্জ এর জন্য আমরা যদি কনসেন্ট্রেশনের সাপেক্ষে বর্ণনা করি তাহলে সেটা অনেকটা এরকম হবে। When concentration of any of the reactants or product is changed, যখন রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্ট যেকোনো একটার কনসেন্ট্রেশন যদি পরিবর্তিত হয় তাহলে কি হবে? আমরা দেখলাম অলরেডি কি হয়। The equilibrium shifts in a direction, ইকুইলিব্রিয়াম এমন দিকে শিফট করবে so as to reduce the change in the concentration of that was made. তাহলে ইকুইলিব্রিয়াম এমন দিকে শিফট করবে যাতে এই কনসেন্ট্রেশন এর পরিবর্তনের যে ফলাফল সেটা প্রশমিত হয়। তাহলে আমরা এটাকে এক কথায় কি বলতে পারি? যদি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয় এবং সেখানে যদি কনসেন্ট্রেশনের পরিবর্তন হয় প্রোডাক্ট কিংবা রিঅ্যাক্ট্যান্ট এর তাহলে ইকুইলিব্রিয়াম এমন দিকে শিফট করবে যাতে তার এই কনসেন্ট্রেশনের পরিবর্তনের যে ফলাফল সেটা হচ্ছে মিনিমাইজ হয় বা রিডিউস হয় বা প্রশমিত হয়। আচ্ছা, তো আমরা এর প্র্যাকটিক্যাল আ কিছু নমুনা দেখলাম। তো আমরা নমুনাতে দেখলাম যে হচ্ছে A, B আর C এই রিঅ্যাকশনটা দিয়ে দেখলাম। যখন A এড হয়, a change in the concentration of a reactant or product can be affected by the addition or removal of the species. concentration এর পরিবর্তন রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের যোগ অথবা বিয়োজন, অর্থাৎ এখানে প্রোডাক্ট সেটাকেও যোগ করা যেতে পারে বা রিঅ্যাক্ট্যান্ট সেটাকেও যোগ করা যেতে পারে অথবা রিঅ্যাক্ট্যান্টকেও রিমুভ করা যেতে পারে, প্রোডাক্টকেও রিমুভ করা যেতে পারে। এভাবে রিমুভ করলে তখন ইকুইলিব্রিয়ামের যে কনসেন্ট্রেশন সেটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এই যে জেনারেল কনসিডারেশন করতেছি একটা রিঅ্যাকশন A + B = C হচ্ছে, A হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট এবং B হচ্ছে আরেকটা রিঅ্যাক্ট্যান্ট। এখন A এড করলে কি হবে? কনসেন্ট্রেশন অফ A ইনক্রিজ করবে। ফলে A এর কনসেন্ট্রেশন কমাইতে হলে A আর B বেশি, বেশি রিঅ্যাকশন করে C উৎপন্ন করবে। অলরেডি এগুলো বলা হয়েছে। The forward reaction alone occurs momentarily. According to the Lasati's principle, a new equilibrium will be established so as to reduce the concentration of A. তো ফরওয়ার্ড রিঅ্যাকশনটা যেটা হয় সেটা তো সময়ের সাথে ঘটতেই থাকে। কিন্তু যদি এর পরিমাণটা বাড়ানো হয়, এ যদি বেশি, বেশি এড করা হয় তাহলে কি হবে? ইকুইলিব্রিয়াম উইল অ্যা শিফট ইন a direction so as to reduce the concentration of A. ইকুইলিব্রিয়াম এমন দিকে শিফট করবে যাতে A এর কনসেন্ট্রেশনটা কমে। ফলে নতুন একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হবে। Thus, the addition of A causes the equilibrium to shift in right. ফলে A যদি এড করা হয় তাহলে এই এর পরিমাণ কমানোর জন্য এই ইকুইলিব্রিয়ামটা ডান দিকে শিফট করবে। This increases the concentration of product C, যার কারণে A যদি এই ডিরেকশনটা ডান দিকে কেন যাবে? যাতে হচ্ছে এর পরিমাণ কমে। আর এর পরিমাণ কমলে অবশ্যই C এর পরিমাণ আস্তে, আস্তে বাড়বে। ফলে একসময় গিয়ে নতুন করে আবার একটা ব্যালেন্স বা একটা নতুন ইকুইলিব্রিয়াম সেখানে এস্টাবলিশ হবে। আচ্ছা। তো এখন যদি A কে রিমুভ করা হয়, অলরেডি অবশ্যই এগুলো নিয়ে ডিসকাশন করা হয়ে গেছে। তাহলে কি হবে? A যদি রিমুভ করা হয় তাহলে হবে following the same line of argument, a decrease in the concentration of A by its removal from the equilibrium mixture will undone by shift to the equilibrium position to the left. যদি A কে রিমুভ করা হয় তাহলে এর কনসেন্ট্রেশন কমবে। এর কনসেন্ট্রেশন কমলে তখন C বেশি, বেশি ভাঙবে। ভেঙে A এবং B উৎপন্ন করবে। ফলে ইকুইলিব্রিয়ামটা বাম দিকে শিফট করবে। This reduces the concentration of the product C. C যদি ভাঙে তাহলে obviously C এর কনসেন্ট্রেশনটা অবশ্যই কমে যাবে।
Let us illustrate the effect of change of concentration in a system at equilibrium by taking example of ammonia synthesis. আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তো এখন অ্যামোনিয়া তৈরি হওয়ার সময় আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি এখানে যে ১ মৌল নাইট্রোজেন, ৩ মৌল হাইড্রোজেন তারা রিঅ্যাকশন করে ২ মৌল অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে। আমাকে যদি বলা হয় যে বেশি অ্যামোনিয়া পেতে হবে, তাহলে কনসেনট্রেশন এর পরিবর্তন কিভাবে করতে হবে? কনসেনট্রেশন এর পরিবর্তন আমরা ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে অ্যাডিশন অফ রিঅ্যাক্ট্যান্ট, একটা হচ্ছে রিমুভাল অফ প্রোডাক্ট। অ্যাডিশন অফ রিঅ্যাক্ট্যান্ট মানে কি? অ্যাডিশন অফ রিঅ্যাক্ট্যান্ট মানে হলো যে আমি যদি বেশি নাইট্রোজেন এড করি কিংবা বেশি হাইড্রোজেন এড করি, তাহলে এই বাম পাশে নাইট্রোজেন বা হাইড্রোজেন তাদের কনসেনট্রেশনটা বেড়ে যাবে। তাদের কনসেনট্রেশনটা ইনক্রিজ করবে। তাদের এই কনসেনট্রেশন যখন ইনক্রিজ করবে, তখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ঠিক রাখার জন্য এই কনসেনট্রেশন কমাইতে হবে। এই কনসেনট্রেশন কমানোর একটাই উপায়, সেটা হলো যে এই কনসেনট্রেশন কমাইতে হলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যেই রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনটাকে অবশ্যই ডান দিকে শিফট করতে হবে। নাইট্রোজেনের কনসেনট্রেশন অনেক বেশি, হাইড্রোজেনের কনসেনট্রেশন অনেক বেশি যদি হয় ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হওয়ার পরে, তাহলে এই রিঅ্যাকশন চেষ্টা করবে নাইট্রোজেনের কনসেনট্রেশন কমাইতে, হাইড্রোজেনের কনসেনট্রেশন কমাইতে এবং এই কাজ করতে গেলে তার একটাই উপায়, সেটা হলো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে বেশি অ্যামোনিয়ার কনসেনট্রেশন বাড়ানো। ফলে অ্যামোনিয়ার কনসেনট্রেশন বৃদ্ধি পাবে। এটা একটা উপায় যাতে হচ্ছে ইকুইলিব্রিয়াম ডান দিকে শিফট করবে এবং এদের কনসেনট্রেশন অ্যামোনিয়ার প্রোডাক্ট বাড়বে। আরেকটা ওয়ে হলো যে অ্যামোনিয়া তৈরি হওয়ার সাথে এটা এখান থেকে রিমুভ করে নেয়া। যদি আমি অ্যামোনিয়াকে এখান থেকে রিমুভ করে নিই, রিমুভ করে নিলে অ্যামোনিয়ার কনসেনট্রেশন ডান দিকে কমে যাবে। ফলে অ্যামোনিয়ার কনসেনট্রেশন কমে গেলে, অ্যামোনিয়ার কনসেনট্রেশন যদি কমে যায় তখন ইকুইলিব্রিয়াম ঠিক রাখার জন্য এখানে যেহেতু কনসেনট্রেশন কমে যাচ্ছে, ইকুইলিব্রিয়াম ঠিক রাখার জন্য বেশি নাইট্রোজেন এবং হাইড্রোজেন তারা মিলে বেশি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করার কারণে ইকুইলিব্রিয়াম ডান দিকে শিফট করবে। ফলে আল্টিমেটলি যেটা হবে একসময় অ্যামোনিয়া গ্যাসের কনসেনট্রেশন আবার বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে অ্যামোনিয়া গ্যাসের কনসেনট্রেশন বেশি করতে হলে অর্থাৎ বেশি অ্যামোনিয়া পেতে হলে আমাদের একটা উপায় হলো যে অ্যাডিশন অফ নাইট্রোজেন অর হাইড্রোজেন ইন দ্য লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ রিঅ্যাকট্যান্টে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে বেশি এড করতে হবে। ফলে অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়বে, অথবা অ্যামোনিয়া তৈরি হওয়ার সাথে এখান থেকে সরিয়ে দিলে অ্যামোনিয়ার কনসেনট্রেশন কমে যাবে। ফলে এই কনসেনট্রেশন বৃদ্ধি করার জন্য নাইট্রোজেন এবং হাইড্রোজেন তারা রিঅ্যাকশন করবে এবং অ্যামোনিয়াকে তৈরি করবে। এভাবে করে আমরা অ্যামোনিয়ার পরিমাণ ইল্ড ভ্যালু অথবা তার উৎপাদের পরিমাণটা আমরা বাড়িয়ে নিতে পারি। তো এখানে কি লেখা আছে আমরা একটু দেখে নিই। When nitrogen or hydrogen is added to the equilibrium already in existence equilibrium 1, the equilibrium will shift to the right so as to reduce the concentration of nitrogen. যদি নাইট্রোজেনের পরিমাণ বা হাইড্রোজেনের পরিমাণ বাড়ানো হয়, তাহলে ইকুইলিব্রিয়াম ডান দিকে শিফট করবে যাতে নাইট্রোজেন বা হাইড্রোজেনের যেটা পরিমাণ বাড়ানো হয়েছে সেটার পরিমাণ কমে এবং ইকুইলিব্রিয়াম ঠিক থাকে। The concentration of ammonia at the equilibrium 2 is more than equilibrium 1. তো আমাদের এটা ছিল ইকুইলিব্রিয়াম 1। ইকুইলিব্রিয়াম 1 এ নাইট্রোজেনের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এখানে। নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 0.399 মোলার, হাইড্রোজেনের হচ্ছে 1.197 মোলার এবং অ্যামোনিয়া হচ্ছে 0.202 মোলার। এরপরে ১ মোল হচ্ছে নাইট্রোজেন এড করা হয়েছে। ১ মোল নাইট্রোজেন এড করলে কি হবে? নাইট্রোজেনের কনসেনট্রেশন বেড়ে 1.399 মোলার হয়ে যাবে। তো এই কনসেনট্রেশনটা তাকে কমাইতে হবে। কমাইতে হলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশন করে বেশি অ্যামোনিয়া তৈরি করবে। ফলে নতুন যেই ইকুইলিব্রিয়াম আমরা পেলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের কনসেনট্রেশন 1.399 থেকে, কারণ রিঅ্যাকশন করছে বলে 1.399 থেকে কমে 1.348 হয়েছে। হাইড্রোজেন যেহেতু নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন করছে সুতরাং তারও কনসেনট্রেশন কমেছে। কিন্তু কনসেনট্রেশন বৃদ্ধি পেয়েছে হচ্ছে অ্যামোনিয়ার। 0.202 থেকে 0.304 মোলারে কনসেনট্রেশন বৃদ্ধি পেয়েছে। এর থেকে আমরা দেখলাম যে হচ্ছে যদি আমরা নাইট্রোজেন এড করি বা হাইড্রোজেন এড করি তাহলে এটা ডান দিকে শিফট করবে এবং হচ্ছে বেশি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। Obviously, the addition of nitrogen increases the concentration of ammonia while the concentration of hydrogen is decreased. Thus, we have a better yield of ammonia. One of the reactants should be added in excess. তাহলে অ্যামোনিয়ার পরিমাণ বাড়াইতে হলে হয় নাইট্রোজেন কিংবা হাইড্রোজেন এর যেকোনো একটার পরিমাণটাকে একটু বাড়াইতে হবে। আমরা যদি অ্যামোনিয়া এখান থেকে সরিয়ে দিতাম তবুও হচ্ছে অ্যামোনিয়া নতুন করে তৈরি হতো। এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে যে কিভাবে অ্যামোনিয়ার প্রোডাকশন বৃদ্ধি করা যায়। এখন আমরা দেখব ইফেক্ট অফ চেঞ্জ ইন প্রেশার, প্রেশারের পরিবর্তনের ফলাফল।
তো প্রেশার এর পরিবর্তনের ফলাফলকে আমরা আগের যে ডেফিনিশন সে হিসেবে বলতে পারি যে when a chemical equilibrium is established, then if the change in pressure or volume takes place, then the equilibrium will shift in a direction so as to minimize the change. আমরা বলতেছি যে to predict the effect of a change of pressure, Le Chatelier's principle may be stated: when pressure is increased on a gaseous equilibrium reaction, the equilibrium will shift in a direction which tends to decrease the pressure. আমরা আরো অন্যভাবে বলতে পারি when pressure is changed in a gaseous equilibrium, the equilibrium will shift in a direction so as to reduce the or minimize the effect of change. তো আমরা যদি একটা গ্যাসিয়াস ইকুইলিব্রিয়াম পাই এবং সেই গ্যাসিয়াস ইকুইলিব্রিয়ামের প্রেশারকে পরিবর্তন করি, তাহলে ইকুইলিব্রিয়াম এমন দিকে শিফট করবে যাতে তার প্রেশার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এখন যদি প্রেশার আমরা বাড়াই, তাহলে ইকুইলিব্রিয়াম এমন দিকে শিফট করবে যাতে প্রেশারটা কমে। তো সেটা এখানে বলা হচ্ছে when pressure is increased, যদি প্রেশার বাড়ানো হয় কোথায়? গ্যাসিয়াস ইকুইলিব্রিয়ামে, তাহলে কি হবে? The equilibrium will shift in a direction, ইকুইলিব্রিয়াম এমন দিকে শিফট করবে to decrease, which tends to decrease the pressure, যাতে প্রেশার কমে। তো আমরা যখন প্রপার্টিস অফ গ্যাস চ্যাপ্টার পড়তেছিলাম তখন আমরা দেখেছিলাম যে প্রেশার আসলে ডিপেন্ড করে নাম্বার অফ মোলের উপরে। প্রেশার P ডিরেক্টলি ডিপেন্ডস অন নাম্বার অফ মোল N, অর্থাৎ নাম্বার অফ মোল N এর সংখ্যা যত বাড়বে প্রেশার তত বাড়বে। এজন্যই আ ভলিউমটাও এই নাম্বার অফ মোলের উপর ডিপেন্ড করে। যে কারণে বেলুনের ভিতরে যত বেশি হাওয়া প্রবেশ করানো হয়, তত বেশি বেলুনের আয়তন বাড়ে, ভেতরে প্রেশারও বাড়ে। কারণ যত বেশি সংখ্যক উম বাতাসের মৌলও বেলুনের ভিতরে প্রবেশ করবে, তত বেশি সেখানে বেলুনের দেওয়ালের গায়ে মৌলগুলো আঘাত করবে এবং যেহেতু প্রেশার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ফলে তার ফোর্সও বৃদ্ধি পাবে। এখন বেলুনের ভিতর প্রেশার কমার উপায় কি? উপায় হলো যে এর ভিতর থেকে বাতাস বের করে দেয়া। অর্থাৎ এর ভিতর থেকে নাম্বার অফ মোলস কমানো। একইভাবে আমরাও দেখতে পাচ্ছি যে ইকুইলিব্রিয়াম যখন এস্টাবলিশ করে গ্যাসিয়াস ইকুইলিব্রিয়াম, তখন যদি প্রেশার বাড়ানো হয় তাহলে সেও এমন দিকে যাবে যেদিকে গেলে তার প্রেশার কমে। আর প্রেশার কমবে কোন দিকে গেলে? যেদিকে গেলে তার নাম্বার অফ মোল কমবে। যেমন বেলুন থেকে হাওয়া বের করে দিলে গ্যাসের মোল কমে যায়, ফলে বেলুনের প্রেশার কমে যায়। ঠিক একইভাবে এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এমন দিকে যাবে যেদিকে গেলে নাম্বার অফ মোলস কমে। যদি নাম্বার অফ মোলস উভয় দিকে সমান থাকে তাহলে প্রেশারের কোনো ভ্যালু নাই, প্রেশারে কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি নাম্বার অফ মোলস রিঅ্যাক্টেড এবং প্রোডাক্টেড নাম্বার অফ মোলস এর ভিন্নতা থাকে, তাহলে প্রেশার পরিবর্তন করলে তাদের উপরে প্রভাব পড়বে। অর্থাৎ প্রেশার বাড়ালে বা কমালে তাদের কনসেনট্রেশন এর পরিবর্তন হবে বা ইল্ড ভ্যালুর পরিবর্তন হবে। The pressure of a gaseous reaction at equilibrium is determined by the total number of molecules it contains. আমরা যেটা বললাম যে একটা গ্যাসিয়াস রিঅ্যাকশনের প্রেশারটা তাদের নাম্বার অফ মলিকুল বা নাম্বার অফ মোলস দিয়ে ডিটারমাইন করা হয়। If the forward reaction proceeds by the reduction of molecules, it will be accompanied by a decrease of pressure of the system and vice versa. যদি একটা রিঅ্যাকশন এমন হয় যে দেখেন এই নাম্বার অফ মোলস এখানে কমে গেছে। এখানে আপনার ১ মোল, ১ মোল, ২ মোল রিঅ্যাক্টেন্ট আছে। ১ মোল A, ১ মোল B। ২ মোল রিঅ্যাক্টেন্ট বিক্রিয়া করে ১ মোল C তৈরি করছে। তাহলে রিঅ্যাক্টেন্টের মোল সংখ্যা হচ্ছে বেশি আর প্রোডাক্টের মোল সংখ্যা হচ্ছে কম। তো প্রোডাক্টের মোল সংখ্যা যেহেতু কম, তার মানে প্রেশার বেশি হবে রিঅ্যাক্টেন্টের। কারণ মোল সংখ্যা বেশি, বাতাস বেশি সমান প্রেশার বেশি, বাতাস কম প্রেশার কম। তো C এর মোল সংখ্যা কম, সুতরাং প্রেশার কম হচ্ছে। এখন যদি এই রিঅ্যাকশনটায় যদি প্রেশার বাড়ানো হয়, তাহলে এই রিঅ্যাকশনটা কোন দিকে যাবে? যেদিকে গেলে এর প্রেশার কমে। আর প্রেশার কমবে কোন দিকে গেলে? যেদিকে মোল সংখ্যা কমে সেদিকে গেলে। ফলে এই রিঅ্যাকশনটা যাবে কোন দিকে? ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। আর যদি এই রিঅ্যাকশনের প্রেশারটা কমানো হয়, তাহলে এই রিঅ্যাকশন চেষ্টা করবে তার প্রেশার বাড়ানোর জন্য। প্রেশার বাড়াইতে হলে কি করতে হবে? মোল সংখ্যা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ বেলুনে প্রচুর পরিমাণে বাতাস বেলুনের ভিতরে প্রবেশ করাইতে হবে। ফলে বেলুন ফুলে উঠবে। তো বাতাস প্রবেশ করানো যেহেতু মোল সংখ্যা বৃদ্ধি করে, তাহলে এই রিঅ্যাকশনটা এমন দিকে যাবে যেদিকে গেলে মোল সংখ্যা বাড়ে। কোন দিকে গেলে মোল সংখ্যা বাড়বে? যদি রিভার্স ডিরেকশন এ যায় বা শিফট করে বাম দিকে, তাহলে তার মোল সংখ্যা বৃদ্ধি পাবে। যদি বাম দিকে শিফট করে তাহলে মোল সংখ্যা বৃদ্ধি পাবে, তার প্রেশারও বাড়বে। কাজেই এই রিঅ্যাকশনে যদি প্রেশার কমানো হয় তাহলে এই রিঅ্যাকশনটা বাম দিকে শিফট করবে। আর এই রিঅ্যাকশনে যদি প্রেশার বাড়ানো হয় তাহলে এই রিঅ্যাকশনটা ডান দিকে শিফট করবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। আমরা দেখি সেখানে আর কি কথাবার্তা বলা আছে। এই যে যদি প্রেশার বাড়ানো হয় তাহলে ইকুইলিব্রিয়াম শিফট করবে ডান দিকে। আর
এটা চেষ্টা করবে তাদের মোল সংখ্যা কমানোর জন্য। আর মোল সংখ্যা কমবে হচ্ছে ডান দিকে গেলে। যদি প্রেশার কমানো হয়, প্রেশার কমালে হলে এটা আ এমন দিকে শিফট করবে যেদিকে শিফট করলে মোল সংখ্যা বৃদ্ধি পায়। তো মোল সংখ্যা বৃদ্ধি পাবে কোন দিকে শিফট করলে? বাম দিকে শিফট করলে। ফলে যদি প্রেশার কমানো হয় তাহলে মোল সংখ্যা বৃদ্ধি করার জন্য এটা বাম দিকে শিফট করবে। তাহলে যেটা বলা হচ্ছে সেটা হলো the combination of A and B produces a decrease of number of molecules while the decomposition of C into A and B results in the increase of molecules. যদি A আর B মিলে C তৈরি করে তাহলে মোল সংখ্যা কমে যায়। আর যদি C ভেঙে A আর B তৈরি করে তাহলে মোল সংখ্যা বৃদ্ধি পায়। Therefore, by the increase of pressure on the equilibrium, it will shift to right to give more C. কাজেই যদি এই রিঅ্যাকশনের প্রেশার বৃদ্ধি করা হয়, তাহলে প্রেশার কমানোর জন্য ইকুইলিব্রিয়াম ডান দিকে শিফট করবে। আর ডান দিকে শিফট করলে বেশি, বেশি সি উৎপন্ন হবে। আর উল্টা ঘটনা ঘটবে কখন? যখন প্রেশার কমানো হবে। A decrease in the pressure will cause the opposite effect. প্রেশার কমাইলে এটা বাম দিকে শিফট করবে এবং বেশি, বেশি A এবং B উৎপন্ন করবে। The equilibrium will shift to the left when C will decompose to form more A and B এবং ইকুইলিব্রিয়াম বাম দিকে শিফট করে বেশি A আর B তৈরি করে তাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি করবে। তো এ হচ্ছে প্রেশারের অবস্থা। তাহলে আমরা যেটা বুঝলাম তাহলে প্রেশার হচ্ছে এমনভাবে পরিবর্তিত হবে যেটা পরিবর্তিত হইলে তার প্রেশার পরিবর্তনের ফলাফল প্রেশার আমরা তাহলে বুঝলাম যে যদি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থাকে এবং সেখানকার প্রেশার পরিবর্তিত হয় তাহলে পরিবর্তনের ফলাফল প্রশমিত করার জন্য রিঅ্যাকশনে যেদিকে যাওয়ার দরকার সেদিকে যাবে। ঠিক আছে? তাহলে এটাকে আমরা এক কথায় কি প্রকাশ করতে পারি? রিঅ্যাকশন in which the number of product molecule is equal to the number of reactant molecules are unaffected by pressure change. যে সমস্ত কেমিক্যাল রিঅ্যাকশনের প্রোডাক্ট এবং রিঅ্যাকট্যান্টের সংখ্যা সমান সে সমস্ত গ্যাসিয়াস রিঅ্যাকশনের প্রেশারের কোনো ইফেক্ট নাই। কারণ ডান দিকে বাম দিকে প্রেশারের দুই পাশে মোল সংখ্যা সমান হওয়ার কারণে প্রেশারের বাড়াইলেও কিছু হবে না, কমাইলেও কিছু হবে না। তারপরে কি? যেমন হাইড্রোজেন এবং আয়োডিন। হাইড্রোজেন এবং আয়োডিন মিলে যখন হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, এই হাইড্রোজেন আয়োডাইড তৈরি করার সময় আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকে মোল সংখ্যা হচ্ছে ২ টা। কারণ একটা হাইড্রোজেন, একটা আয়োডিন। একইভাবে ডান দিকেও মূল সংখ্যা হচ্ছে ২ টা। কারণ ২ টা হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে। তো ডান দিকে এবং বাম দিকে যেহেতু মোল সংখ্যা সমান, কাজেই এই রিঅ্যাকশনে প্রেশার দিলে বা কমাইলে এর ইকুইলিব্রিয়ামের কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে। In such a case, the system is unable to undo the increase or decrease of pressure. এরকম সিস্টেমের প্রেশারের পরিবর্তন এর কোনো ফলাফল পাওয়া যায় না। In light of above discussion, we can state a general rule to predict the effect of pressure change on chemical equilibria. উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এটা বলতে পারি, the increase of pressure on a chemical equilibrium shifts it in that direction in which the number of molecules decreases and vice versa. আমরা এটা বলতে পারি যে যদি একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা গ্যাসিয়াস কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের প্রেশার বাড়ানো হয় তাহলে সে প্রেশার কমানোর জন্য এটা এমন দিকে শিফট করবে যেদিকে গেলে তার প্রেশার কমে এবং এটা তখনই হবে যখন নাম্বার অফ মোলস বা মলিকুল কমে যাবে। অর্থাৎ যখন প্রেশার বৃদ্ধি পাবে তখন সে প্রেশারকে কমানোর জন্য এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এমন দিকে শিফট করবে যেদিকে গেলে নাম্বার অফ মোলস বা মলিকুল কমে যায়। যেমন আমরা এখানেই দেখতে পাচ্ছি অ্যানিমেশনে যে A আর B তৈরি করে AB তৈরি করতেছে। A আর B হচ্ছে ২ মোল, AB হচ্ছে ১ মোল। ফলে যদি এরকম একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থাকে সেখানে যদি প্রেশার বৃদ্ধি করা হয় তাহলে প্রেশার কমানোর জন্য নাম্বার অফ মোলস কে কমাইতে হবে। এখানে আমরা A এর মোল দেখতে পাচ্ছি ১, ২, ৩ টা, B এর মোল দেখতে পাচ্ছি ১, ২, ৩ টা। তো পরে যখন প্রেশার বাড়ানো হলো তখন তারা মিলে AB তৈরি করল। AB এর মোল সংখ্যা আগে কম ছিল, পরে AB এর মোল সংখ্যা হয়ে গেল ৪ টা। তার মানে AB হচ্ছে ১ মোল আর A আর B হচ্ছে ২ মোল। তাহলে ২ মোল মিলে ১ মোল ১ মোল বেশি তৈরি করছে। তাহলে মোল সংখ্যা কমে গেল। এখানে আগে অবস্থায় মোল সংখ্যা কত ছিল? ৩ টা A মোল, ৩ টা B মোল আর হচ্ছে ২ টা AB মোল। টোটাল ছিল ৮ টা। পরে যখন AB তৈরি করল তখন মোল সংখ্যা হয়ে গেল ৬ টা। ৪ টা AB মোল আর ২ টা, একটা A মোল, একটা B মোল। তাহলে মোল সংখ্যা যখন কমে গেল তখন তার প্রেশারও কমে গেল। তো তাহলে প্রেশার ছিল হচ্ছে এই অবস্থায়। তারপরে যখন প্রেশার বাড়ানো হলো, প্রেশার বাড়ানোর ফলে এমন দিকে ইকুইলিব্রিয়াম শিফট করলো যেদিকে শিফট করলে মোল সংখ্যা কমে। তো মোল সংখ্যা কমলে আবার প্রেশার কমে গেল, আগের অবস্থায় ফেরত আসলো। সেটা এখানে বলা হচ্ছে যে the increase of pressure on a chemical equilibrium shifts it in that direction
কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে যদি প্রেসার বাড়ানো হয় তাহলে সেটা এমন দিকে শিফট করবে ইন হুইচ দ্য নাম্বার অফ মলিকুলস ডিক্রিজেস, যেদিকে প্রেসার নাম্বার অফ মলিকুল কমে তথা প্রেসার কমে যায়। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তীতে যাই। ইফেক্ট অফ চেঞ্জ ইন টেম্পারেচার, তাপমাত্রা পরিবর্তনের ফলাফল। কেমিক্যাল যে রিঅ্যাকশন সেগুলো ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন, একটা হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন হলো সেই রিঅ্যাকশন যেখানে তাপমাত্রা উৎপন্ন হয়। আর এন্ডোথার্মিক রিঅ্যাকশন হলো সেই রিঅ্যাকশন যে রিঅ্যাকশনটা হলে তাপমাত্রা কমে যায়। অর্থাৎ আমরা বলতে পারি যে এক্সোথার্মিক রিঅ্যাকশনে তাপ একটা প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়। আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনে তাপ একটা রিঅ্যাকট্যান্ট হিসেবে রিঅ্যাকশনে অংশগ্রহণ করে। তো যদি ফরওয়ার্ড রিঅ্যাকশন হয় হচ্ছে এক্সোথার্মিক, তাহলে রিভার্স রিঅ্যাকশন সবসময় এন্ডোথার্মিক হয়। If the forward reaction proceeds by evolution of heat, that means if the forward reaction is exothermic, then the reverse reaction occurs by absorption of the heat. That means the reverse reaction becomes endothermic. এটা হচ্ছে কমন নিয়ম। এই যে কারণেই আমরা বেশিরভাগ ইকুয়েশনে কেমিক্যাল যেই কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে সেগুলোর কোনো তাপমাত্রার পরিবর্তন অনুভব করি না। কারণ ফরওয়ার্ড রিঅ্যাকশন এক্সোথার্মিক হলে রিভার্স রিঅ্যাকশন এন্ডোথার্মিক হয়, অথবা ফরওয়ার্ড রিঅ্যাকশন এন্ডোথার্মিক হলে রিভার্স রিঅ্যাকশনটা এক্সোথার্মিক হয়। ফলে তাদের এর ভিতরে একটা ব্যালেন্স থাকে। মাঝে মধ্যে এটার পরিমাণ অনেক বেশি হয়ে যায়। ফলে আমাদের মনে হয় যে এই রিঅ্যাকশনটা তাপ উৎপন্ন করছে। যেমন ডিটারজেন্ট পানিতে গুলাইলে তাপ উৎপন্ন হয়। বা মনে হয় যে এটা তাপ শোষণ করে নিচ্ছে। যে কারণে গ্লুকোজ পানিতে গুলাইলে বা নিশাদল বা অ্যামোনিয়া এগুলো পানির সাথে ডিসলভ করলে তখন ঠান্ডা হয়ে যায়। এগুলো হচ্ছে এন্ডোথার্মিক বা এক্সোথার্মিক রিঅ্যাকশনের উদাহরণ। আচ্ছা। Both these reactions take place at the same time and equilibrium exists between the two. যেহেতু এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক রিঅ্যাকশনটা ফরওয়ার্ড এবং রিভার্স রিঅ্যাকশনের অংশ, এবং ফরওয়ার্ড এবং রিভার্স রিঅ্যাকশন যখন তাদের রেট এবং কনসেন্ট্রেশন সমান হয়ে যায় তখন সেটাকে আমরা বলি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কাজেই এন্ডোথার্মিক এবং এক্সোথার্মিক রিঅ্যাকশনটা একই সাথে একই রিঅ্যাকশনে ঘটে। If the temperature of a reaction is raised, heat is added to the system. If the chemical the equilibrium shifts in a direction in which heat is absorbed in an attempt to lower the temperature. যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ যদি একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন ঘটে, এক্সোথার্মিক রিঅ্যাকশন ঘটলে তখন সিস্টেমে কি হয়? সিস্টেমে তাপ উৎপন্ন হয়। এক্সোথার্মিক রিঅ্যাকশনে তাপ উৎপন্ন হয় এবং সিস্টেমে তাপ এড হয়। তখন এই ইকুইলিব্রিয়াম এমন দিকে শিফট করবে যাতে হচ্ছে এই টেম্পারেচারটা কমে যায়। লোয়ার্স দ্য টেম্পারেচার, টেম্পারেচারটা যাতে কমে যায়। Thus, the effect of temperature on an equilibrium reaction can easily be predicted by the following version of Le Chatelier's principle. Thus, the effect of temperature on an equilibrium Thus, the effect of temperature on an equilibrium reaction can easily be predicted by the following version of the Le Chatelier's principle. কাজে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তাপমাত্রা পরিবর্তনের জন্য Le Chatelier's principle কে এভাবে বলতে পারি। When the temperature of a reaction is increased, যখন একটা রিঅ্যাকশনের টেম্পারেচার বাড়ে, the equilibrium shifts in a direction in which the heat is absorbed. ইকুইলিব্রিয়াম এমন দিকে শিফট করে যাতে উৎপন্ন তাপটা শোষিত হতে পারে। একই কথা আমরা উল্টা করেও বলতে পারি, when the temperature of a reaction is decreased, the equilibrium will shift in a direction in which the heat is evolved. তাহলে আমরা উল্টা করে এটাও বলতে পারি যে যদি কোনো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তাপ শোষিত হয় তাহলে ইকুইলিব্রিয়ামটা এমন দিকে শিফট করবে যাতে তাপ উৎপন্ন হয়। অর্থাৎ মূল কথা হলো যে তাপ শোষিত হোক বা উৎপন্ন হোক, যেটাই হোক, যদি এরকম কোনো পরিবর্তন ঘটে তাহলে ইকুইলিব্রিয়াম এমন দিকে শিফট করবে যাতে এই পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। Let us consider an exothermic reaction. Exothermic reaction এর উদাহরণ দিই। A plus B এর সাথে উৎপন্ন হচ্ছে C, আর তার সাথে আমরা পাচ্ছি হচ্ছে হিট। হিট হচ্ছে একটা উৎপাদ। তাহলে এটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে? তাপমাত্রা বাড়াইলে তাপমাত্রা অলরেডি এটার তাপমাত্রা বেশি আছে। আরো যদি তাপমাত্রা দেই তাহলে এই রিঅ্যাকশনটা এমন দিকে শিফট করবে যাতে তাপমাত্রা কমে। রিঅ্যাকশন কোন দিকে শিফট করলে তাপমাত্রা কমে? আমরা দেখতে পাচ্ছি C প্লাস হিট এটা মিলে A প্লাস B তৈরি করছে। তাহলে তাপ যদি আরো বাড়াই তাহলে সে তাপটা C র সাথে যুক্ত হয়ে A প্লাস B আরো বৃদ্ধি করবে। ফলে এই রিঅ্যাকশনটা বাম দিকে শিফট করবে। এখন এই রিঅ্যাকশনে যদি আমরা তাপ কমাই তাহলে কি হবে? এই রিঅ্যাকশন চেষ্টা করবে তাপ আরো বাড়াইতে। তো তাপ যত কমাবো তাপ বাড়াইতে চেষ্টা করবে। তো তাপ বাড়বে কখন? যখন
বেশি বেশি সি তৈরি হবে, কারণ সি এর সাথে অ্যাডিশনালি আমরা দেখতে পাচ্ছি যে সি এর সাথে তাপও উৎপন্ন হয়। তাহলে সি এর সাথে যেহেতু তাপ উৎপন্ন হয়, কাজেই এই রিঅ্যাকশন যদি তাপমাত্রা কমানো হয়, তাহলে রিঅ্যাকশন চেষ্টা করবে তাপ বাড়াইতে, আর তাপ বাড়ানোর উপায় হলো বেশি বেশি সি তৈরি করা। ফলে এই রিঅ্যাকশনটা ডান দিকে শিফট করবে। কারণ ডান দিকে শিফট করলে প্রোডাক্ট হিসেবে আমরা তাপও পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি এই এক্সোথের্মিক রিঅ্যাকশন হয় তাহলে তাপ বাড়াইলে এটা যেদিকে তাপ কমবে সেদিকে যাবে এবং এই রিঅ্যাকশনের ক্ষেত্রে সেটা বাম দিকে যাবে। আর যদি এই রিঅ্যাকশনে তাপ কমানো হয় তাহলে রিঅ্যাকশনটা তাপ বৃদ্ধি করার জন্য ডান দিকে শিফট করবে। আচ্ছা, তারপরে আমরা দেখি কি বলা হচ্ছে। When the temperature of a system is increased, heat is supplied it supplied to it from outside. বাইরে থেকে তাপ দিলে একটা সিস্টেমের তাপমাত্রা বাড়ে। According to Le Chatelier's principle, the equilibrium will shift to the left, which involves the absorption of heat. তো যদি এই সিস্টেমে তাপ বাড়ানো হয় তাহলে ইকুইলিব্রিয়াম বাম দিকে শিফট করবে, যাতে তাপ শোষিত হয়। কারণ তাপ শোষিত হবে কিভাবে? তাপ এবং সি মিলিয়ে A+ B তৈরি করবে এবং এটার জন্য অবশ্যই রিঅ্যাকশনকে বাম দিকে শিফট করতে হবে। This would result in the increase in the concentration of reactants. এই কারণে A আর B এর কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে। তাহলে টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় তাহলে টেম্পারেচারের সাথে সি যুক্ত হবে, যুক্ত হয়ে বেশি বেশি A আর B তৈরি করবে। আচ্ছা, এখন এই রিঅ্যাকশনে তাপ যদি কমানো হয় তাহলে কি হবে? In an endothermic reaction, the increase of temperature will shift the equilibrium to the right as it involves the absorption of heat. যেমন আমরা আরেকটা রিঅ্যাকশন দেখি যে x + y + heat = z, অর্থাৎ এখানে এটা হচ্ছে তাপ শোষিত হয়ে তারপরে z উৎপন্ন করে। এখন এইরকম যদি রিঅ্যাকশনটা হয় তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা যদি তাপ বৃদ্ধি করি, তাপ বৃদ্ধি করলে সে চেষ্টা করবে তাপ কমানোর। এই রিঅ্যাকশন তাপ কমানোর চেষ্টা করবে। তো তাপ কমানোর একটাই উপায়, সেটা হলো বেশি বেশি z তৈরি করা। কারণ x + y তাপ শোষণ করে z তৈরি করে। তাহলে যদি তাপ কমাইতে হয় তাহলে বেশি বেশি z তৈরি করতে হবে। ফলে রিঅ্যাকশন কোন দিকে যাবে? ডান দিকে শিফট করবে। আর এরকম রিঅ্যাকশনে যদি তাপ কমানো হয় তাহলে এই রিঅ্যাকশন চেষ্টা করবে তাপ বৃদ্ধি করার জন্য। আর তাপ বৃদ্ধি করার একটাই উপায়, সেটা হলো x + y তৈরি করা। যেহেতু তাপ বৃদ্ধি করতে হলে x + y তৈরি করতে হবে, ফলে z বেশি বেশি ভাঙবে, ভেঙে x, y তৈরি করবে এবং সাথে সাথে হিটও তৈরি করবে। ফলে তাপ কমাইলে এই রিঅ্যাকশনটা তাপ বৃদ্ধি করার জন্য বাম দিকে শিফট করবে। আমরা দেখি এখানে কি বলা হচ্ছে রিঅ্যাকশনের ক্ষেত্রে। This increases the concentration of the product. তাহলে কি বলছে যে in general we can say the increase in বলতেছে যে in an endothermic reaction the increase of temperature will shift the equilibrium to the right as it involves the absorption of heat. যদি এরকম একটা রিঅ্যাকশন এন্ডোথার্মিক রিঅ্যাকশন যেটা তাপ শোষণ করে সামনের দিকে অগ্রসর হয়, এই রিঅ্যাকশন যদি তাপ বাড়াই তাহলে এটা ডান দিকে যাবে। আর তাপ কমালে এটা বাম দিকে আসবে। এটা অলরেডি বলা হয়েছে। তাহলে সুতরাং সাধারণ কথায় আমরা কি বলতে পারি? We can say that the increase of temperature favors the reverse change in an exothermic reaction and forward change in an endothermic reaction. তাহলে টেম্পারেচার বৃদ্ধি করা হয় তাহলে সেই রিঅ্যাকশনটা এক্সোথের্মিক রিঅ্যাকশনটা বাম দিকে শিফট করবে। তাহলে বেশি বেশি রিঅ্যাকট্যান্ট তৈরি করবে। আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা হবে, সেখানে তাপ বৃদ্ধি করলে সেটা ডান দিকে শিফট করবে, বেশি বেশি প্রোডাক্ট তৈরি করবে। এর কিছু প্রায়োগ প্রয়োগ দেখি, কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দেখি। যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, অলরেডি বলা হয়েছে। এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে যখন অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় তখন সেটা হচ্ছে 22 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করে। তো বেশি বেশি যদি অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া গ্যাস পেতে হয় তাহলে কিছু পরিবর্তন করতে হবে। যেহেতু এখানকার প্রথম পরিবর্তন আমরা তো দেখেছিলাম কনসেনট্রেশনের জন্য। যেহেতু গ্যাসিয়াস রিঅ্যাকশন, সুতরাং এখানে চাপেরও প্রভাব থাকবে। তো আমরা যদি একটা একটা করে দেখি, তো প্রথমে কনসেনট্রেশন তো বলছি, এখন আমরা দেখি এটা যেহেতু গ্যাস, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকে আছে হচ্ছে 4 মৌল রিঅ্যাক্ট্যান্ট এবং ডান দিকে তৈরি হচ্ছে 2 মৌল রিঅ্যাক্ট্যান্ট। তো প্রেসারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু ডান দিকে গেলে তার প্রেসার কমে, অর্থাৎ যেহেতু বাম দিকে মূল সংখ্যা বেশি, ডান দিকে মূল সংখ্যা কম, কাজেই যদি চাপ এখানে বৃদ্ধি করা হয়, চাপ বাড়াইলে তখন এই রিঅ্যাকশন চেষ্টা করবে চাপ কমানোর জন্য। আর চাপ কমাইতে হলে কি করতে হবে? চাপ কমাইতে হলে এই রিঅ্যাকশনকে বেশি বেশি ডান দিকে যেতে হবে। কাজেই এই রিঅ্যাকশনে যদি বেশি বেশি অ্যামোনিয়া পেতে হয় তাহলে একটা কাজ হলো এখানে চাপ বৃদ্ধি করতে হবে। এখন আসা যাক তাপমাত্রার ক্ষেত্রে। তাপমাত্রার ক্ষেত্রে কি হবে? আমরা দেখতে পাচ্ছি যে এই রিঅ্যাকশনে 22 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হয়। অর্থাৎ এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যদি এখানে তাপ বাড়ানো হয় তাহলে এটা বিপরীত দিকে যাবে।
তাহলে আমাদের কাজ হলো এর তাপমাত্রা কমানো। তাপমাত্রা যদি কমায় তাহলে এই রিঅ্যাকশন চেষ্টা করবে বেশি, বেশি তাপ উৎপন্ন করতে। তাপ উৎপন্ন করতে হলে কি করতে হবে? বেশি, বেশি অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে হবে। কারণ অ্যামোনিয়া গ্যাসের সাথে তাপ উৎপন্ন হয়। যেহেতু এটা ডান দিকে শিফট করলে অ্যামোনিয়া গ্যাস এবং তাপ ২ টাই উৎপন্ন হয়। কাজেই এই রিঅ্যাকশনে যদি তাপমাত্রা কমানো হয় তাহলে বেশি, বেশি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমাদের বেশি, বেশি অ্যামোনিয়া পেতে হলে যেটা করতে হবে, নাইট্রোজেনের পরিমাণ কনসেনট্রেশন বাড়াইতে হবে বা হাইড্রোজেনের কনসেনট্রেশন বাড়াইতে হবে। তাহলে বেশি, বেশি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। অথবা অ্যামোনিয়া তৈরি হওয়ার পরে সাথে, সাথে এখান থেকে সরিয়ে নিতে হবে। তাহলেও এই সরিয়ে নেওয়া অ্যামোনিয়াকে পূরণ করার জন্য নাইট্রোজেন এবং হাইড্রোজেন রিঅ্যাকশন করে বেশি, বেশি অ্যামোনিয়া তৈরি করবে। অথবা আমরা এর সাথে চাপ এর চাপ বৃদ্ধি করলে ডান দিকে এই রিঅ্যাকশনটা শিফট করে। ফলে বেশি, বেশি অ্যামোনিয়া তৈরি হবে। এবং তাপমাত্রা কমাইলেও এটা ডান দিকে শিফট করবে, বেশি, বেশি অ্যামোনিয়া উৎপন্ন হবে। তবে বেশি তাপমাত্রা কমাইলে আবার রিঅ্যাকশনের গতিবেগ কমে যায়। যে কারণে খুব বেশি তাপমাত্রা কমানো হয় না। তো সবকিছু মিলায়ে অপটিমাম একটা টেম্পারেচার এবং প্রেশার এই গ্যাসের জন্য ঠিকঠাক করা হয়েছে। মোটামুটি অপটিমাম টেম্পারেচার বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। যেমন 450 ডিগ্রি সেলসিয়াস এটা একটা অপটিমাম টেম্পারেচার হতে পারে। এবং এটার যেহেতু মোল সংখ্যা কমে সুতরাং প্রেশার বৃদ্ধি করতে হবে। প্রেশার বাড়াইতে, বাড়াইতে এটাকে 200 অ্যাটমসফিয়ার প্রেশারে এটাকে নিয়ে যেতে পারে। এবং ক্যাটালিস্ট ইউস করা যেতে পারে। যদিও ক্যাটালিস্ট হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে কখনো পরিবর্তন করে না। কিন্তু ক্যাটালিস্ট যেটা করে সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়ামকে তাড়াতাড়ি অ্যাটেইন করতে হেল্প করে। ফলে তাড়াতাড়ি ইকুইলিব্রিয়াম পাওয়া যাবে, তাড়াতাড়ি প্রোডাকশন পাওয়া যাবে, বেশি, বেশি প্রোডাকশন পাওয়া যাবে। এজন্য এখানে আয়রন কন্টেইনিং মলিবডেনাম সেটা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে ইউস করা হয়। তো এরকম আরো অ্যাপ্লিকেশন আছে। যেমন সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য একটা উপকরণ হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড সেটা তৈরি করার ক্ষেত্রেও টেম্পারেচার, প্রেশার এবং ক্যাটালিস্টের ইফেক্ট আছে। এগুলো আপনারা বই থেকে দেখবেন। কিভাবে এখানে টেম্পারেচার, প্রেশার এবং ক্যাটালিস্টের ইফেক্ট আছে, কেন ইফেক্ট আছে লাশাতের প্রিন্সিপাল এর সাথে মিলিয়ে, মিলিয়ে দেখবেন। তারপর নাইট্রিক অ্যাসিড তৈরি করার জন্য সেখানেও এটার ইফেক্ট আছে। আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের লেকচারের মূল বিষয়বস্তু। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সরাসরি ক্লাসের সময় অবশ্যই জিজ্ঞেস করে জেনে নিবেন। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য।